হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহমুদ বিসিএস একাডেমি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিসিএস প্রত্যাশী সহ বাংলাদেশে প্রচলিত সকল চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে আরেকটু বেগবান আরেকটু শানিত করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত এই মাহমুদ বিসিএস একাডেমি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটি চাকরি নিশ্চিতকরণ। তো বন্ধুরা, এই ধারাবাহিকতায় আজকে বিসিএস ইংলিশ এর গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স অথবা কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সকল রুলগুলো একটি টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করতে না পারার কারণে এই পার্টটিকে এই টপিকসটিকে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে প্রথম পার্টটি নিয়ে, এবং এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া। এক নম্বর রুলসটি বলা হয়েছে হু, হুইচ, হুম, হুজ, দ্যাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্স শুরু হলে এসবের বলতে এই রিলেটিভ প্রোনাউন্সগুলোর পরে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব এর রূপ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। যেমন দেখুন যে ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট। অর্থাৎ ইট ইজ আই, এই হচ্ছে আমি, হু অ্যাম, তাহলে আই এর পরে ভার্বটা কি হয়? আই এর পরে সবসময় অ্যাম হয়, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, তাই না? সো আই এর পরে অ্যাম ভার্ব ব্যবহৃত হওয়ার কারণে এখানে দেখুন প্রথম অংশটি সেন্টেন্সের হয়েছে যে ইট ইজ আই, এই হচ্ছে আমি, হু, এই হু এর অ্যান্টিসিডেন্ট এখানে বলেছে না যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়, তাহলে অ্যান্টিসিডেন্টটা কার? অর্থাৎ এই হু যার অ্যান্টিসিডেন্ট বা প্রতিনিধি হিসাবে এখানে বসেছে, অর্থাৎ আই এর প্রতিনিধি হিসাবে বসেছে হু। এখানে আই এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে হু, এবং এই আই এর পরে ভার্ব ব্যবহৃত হয় অ্যাম। এই কারণে ইট ইজ আই হু অ্যাম এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমি বা এই হচ্ছে আমি যে একজন ছাত্র। একইভাবে আমরা যদি আবার বলি যে আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। আচ্ছা, এই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, হু ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখুন যে এই হুটা কার অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে? দ্য ম্যানের অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বটা অবশ্যই হবে ইজ, তাই না? তাহলে আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, তারপরে হু, এখানে মনে করুন ডট 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 দেওয়া। এখানে বাকি অংশটা পূরণ করার জন্য এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, হু ইজ অ্যান অনেস্ট ম্যান, যিনি একজন সৎ ব্যক্তিত্ব। আচ্ছা, তারপরে আমরা যদি আরো দুই একটি উদাহরণ এখানে দেখতে চাই এই রুলসের উপরে, তাহলে দেখুন the writer took a cabin which is, এ পর্যন্ত দেয়া আছে। দেখুন যে দ্য রাইটার টুক আ কেবিন, অর্থাৎ লেখক বা লেখিকা একটি কেবিন নিয়েছিল। তাহলে এখানে দেখুন যে হুইচ ইজ, এই হুইচ অ্যান্টিসিডেন্ট কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? তাহলে দ্য রাইটার টুক আ কেবিন, একটি কেবিন নিয়েছিল। তাহলে এই যে এ কেবিন এর অ্যান্টিসিডেন্ট হিসাবে হুইচ ব্যবহৃত হয়েছে। তো দ্য রাইটার টুক আ কেবিন হুইচ ইজ স্মল, যেটি ছিল কি? ছোট। তাহলে এখানে দেখুন যে দ্য রাইটার টুক আ কেবিন, রাইটার বা লেখক একটি কেবিন নিয়েছিল, হুইচ ইজ স্মল, যেটি কি ছিল? ছোট ছিল, আকারে ছোট ছিল। তাহলে এই হুইচ, এই এ কেবিন এর অ্যান্টিসিডেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে দেখুন যে এখানের রুলসটা একবার দেখি। হুইচ, হুম, হুজ, দ্যাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্স শুরু হলে এসবের পরে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে হুটি যার প্রতিনিধি হিসাবে ব্যবহৃত হবে বা যাকে নির্দেশ করবে, সেই সাবজেক্ট অনুসারে এখানে আমাকে ভার্ব ইউজ করতে হবে। তাহলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব এর রূপ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়, যেমন দ্য রাইটার টুক আ ক্যাবিন হুইচ ইজ স্মল। ওকে, আবার এখানে হচ্ছে আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, হু, এই হু অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ম্যানের, ইজ অ্যান স্টুডেন্ট, দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ভার্বটি হয়েছে ইজ। আচ্ছা বন্ধুরা, আমরা পরবর্তী রুলসটিতে চলে যাচ্ছি।
2 নম্বর রুলসে বলা হয়েছে যে কমপ্লিট বা ইনকমপ্লিট সেন্টেন্স এ সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, কি বলেছি যে ইনকমপ্লিট সেন্টেন্সে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে এর পরে প্রেজেন্ট টেন্স এর জন্য মে, ক্যান এবং পাস্ট টেন্স এর জন্য মাইট, কুড ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। ওকে, আমরা কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যেমন ধরুন এখানে বলেছে ইনকমপ্লিট সেন্টেন্সে থাকতে হবে কি সো দ্যাট, আর নতুবা থাকতে হবে ইন অর্ডার দ্যাট। দুটোর বেলায় একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ সো দ্যাট এর আগে ইনকমপ্লিট সেন্টেন্সের অংশটুকুতে অর্থাৎ কমপ্লিট যে অংশটুকু থাকবে তার মধ্যে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে পরবর্তী অংশটাকে আমাকে প্রেজেন্ট টেন্স এর জন্য, যদি পরবর্তী অংশটা আমি যদি প্রেজেন্ট টেন্সে পরিপূর্ণ করতে চাই, দেন আমাকে এখানে মে এবং সাবজেক্টের পরে মে এবং ক্যান নিয়ে আসতে হবে। আর যদি আমি পাস্ট টেন্সে করতে চাই তাহলে সেই জায়গাতে আমাকে সাবজেক্টের পরে মাইট এবং কুড নিয়ে আসতে হবে। সো দ্যাট এখানে যদি বলি সাদি রিডস, সাদি রিডস মোর, অর্থাৎ সাদি প্রচুর পড়াশোনা করে। সো দ্যাট, যাহাতে, সো দ্যাট এর মানে হচ্ছে যাহাতে হি গেট এ প্লাস। এখানে আমরা রুলস ফলো করতে পারি, সেটা হচ্ছে হি ক্যান অথবা মে গেট এ প্লাস। তাহলে কি বললাম যে সাদি রিডস মোর, এখানে সো দ্যাট দেওয়ার পরে ডট ডট দেয়া আছে, মানে বাকি অংশটা আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে সাদি রিডস মোর এই অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট সাদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রিড এর সাথে এর যুক্ত হয়েছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর সাথে যুক্ত আছে সো দ্যাট। এই সো দ্যাট থাকার কারণে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার কারণে পরবর্তী সাবজেক্টের পরে ক্যান অথবা মে আমরা ইউজ করব। তাহলে সেটাই হয়েছে মে অথবা ক্যান গেট এ প্লাস, অর্থাৎ সাদি অধিক পরিমাণে পড়াশোনা করে যাতে সে এ প্লাস পায়। তাহলে এরকম আমরা আরো একটি উদাহরণ দেখি, যেমন ধরুন যে যেমন আরেকটি উদাহরণ দেয়া যাক যে তানু ওয়ার্কস হার্ড, তানু কঠোর পরিশ্রম করে ইন অর্ডার দ্যাট, যাহাতে বা যার ফলশ্রুতিতে, ইন অর্ডার দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। অর্থাৎ এখানে বললাম যে তানু ওয়ার্কস হার্ড, তানু কঠোর পরিশ্রম করে ইন অর্ডার দ্যাট, এই অংশ পর্যন্ত আপনার সেন্টেন্সটিতে দেয়া আছে, বাকি অংশটা পূরণ করতে হবে। তো তানু ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট, যাহাতে হি ক্যান প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে এই হতে আমরা দেখলাম যে ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশটাই ক্যান কুড ব্যবহার করে আমরা বাক্যটিকে কমপ্লিট করতে পারি। ওকে, আমরা এখানে যদি একটি পাস্ট টেন্সের উদাহরণ দেই, যেমন তাসিন র্যান ফাস্ট, ভার্বের পাস্ট ফর্ম কিন্তু এখানে র্যান ফাস্ট। তাসিন দ্রুত গেল, র্যান ফাস্ট বা দ্রুত হেঁটে গেল ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার অথবা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, যাহাতে হি মাইট অথবা কুড, হি মাইট অথবা কুড গেট দ্য ট্রেন। অর্থাৎ যে এই অংশটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট এর পরের অংশে আমরা মাইট এবং কুড ইউজ করেছি। ওকে, তো যে তাসিন র্যান ফাস্ট, সে দ্রুত গেল ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, যাহাতে হি মাইট কুড গেট দ্য ট্রেন, ট্রেনটি ধরতে পারে। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর রুলসে চলে যাচ্ছি। এখানে 3 নম্বর রুলসে বলা হয়েছে যে নেগেটিভ সেন্টেন্স এর তীব্রতা বোঝাতে সো দ্যাট ব্যবহৃত হয়। আমরা ধরেই নেব কোনো সেন্টেন্সে সো দ্যাট ব্যবহৃত হওয়া মানে হচ্ছে সেন্টেন্সটি নেগেটিভ। আমরা ধরেই নেব যে কোনো সেন্টেন্সের সো ডট ডট দ্যাট ব্যবহার হওয়া মানে হচ্ছে সেন্টেন্সটি নেগেটিভ। যেমন সেটাই বলা হয়েছে যে নেগেটিভ সেন্টেন্সের তীব্রতা বোঝানোর জন্য সো ডট ডট দ্যাট ব্যবহৃত হয়। যদি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন দ্য বয় is so small, that, হ্যাঁ, তাহলে এই সো তারপরে ড্যাশ ড্যাশের জায়গায় একটা শব্দ বসেছে, তারপরে হচ্ছে কি দ্যাট। তাহলে দ্য বয় ইজ সো স্মল দ্যাট he cannot move,
অর্থাৎ সে বাচ্চাটি এত ছোট যে সে হাঁটতে পারে না বা নড়তে পারে না বা ঘুরতে পারে না। দ্য বয় ইজ সো স্মল দ্যাট, বাচ্চাটি এত ছোট যে হি ক্যানট মুভ, সে হাঁটতে পারে না বা ঘুরতে পারে না। এখানে এই সো ডট ডট দ্যাট এটি কোনো সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সে ব্যবহৃত হলে তার পরের অংশ অবশ্যই ক্যানট, অথবা সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট আমাদের ইউজ করতে হবে। আমাদের বুঝে নিতে হবে যে সো ডট ডট দ্যাট যে সেন্টেন্সে বা ইনকমপ্লিট সেন্টেন্সে ইউজ হবে সেই সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে। তো বন্ধুরা আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। এখানে 4 নম্বর রুলসে বলা হয়েছে দো ওয়াল দো অ্যাজ সিন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এসবের পরিবর্তে বা পরবর্তী অংশে পূর্ণাঙ্গ সেন্টেন্স অথবা ক্লোজ ব্যবহার করতে হবে। এখানে বলেছে যে আমরা ক্লোজ সম্পর্কে আগে আলোচনা করেছি, এ গ্রুপ অফ ওয়ার্ডস দেয়ার মাস্ট বি ইনক্লুড এ সাবজেক্ট অর অ্যান্ড এ ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব কাকে বলে? ফিনিট ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। ওকে, তো যাই হোক, আর এটাই হচ্ছে ক্লোজ, একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে। তাহলে এই ক্লোজ অথবা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যুক্ত করে আমাদের পরবর্তী অংশটাকে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। তো আরেকবার দেখি যে দো অল দো অ্যাজ সিন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এসবের পরিবর্তে, এসব মানে হচ্ছে দো অল দো অ্যাজ এবং সিন্স এর পরবর্তী অংশ পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স অথবা ক্লোজ ব্যবহার করে আমরা পরিপূর্ণ করব। যেমন একটি উদাহরণ দিলে ক্লিয়ার হবে যে although he is poor, যদিও, তাহলে although যুক্ত অংশটাই বললো যে although he is poor, যদিও সে গরিব, এখানে কমা পরবর্তী অংশটা আমাকে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স অথবা ক্লোজ ইউজ করতে হবে যে হি সাবজেক্ট, তারপরে ইজ একটি ভার্ব, ইজ অনেস্ট। যদি সেন্টেন্স হিসাবে কল্পনা করি তাহলে এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, যেমন হি ইজ অনেস্ট। আর ক্লোজ যদি, তাহলে এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, কারণ এটার মধ্যে কি রয়েছে? একটি হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে হি ইজ এবং মানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট রয়েছে। অর্থাৎ অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, গরিব লোকরা সাধারণত যে সৎ হবে সেটা একটু রেয়ার হয়, আর খুব ধনী ব্যক্তিরাও যে সৎ হবে তা একটু রেয়ার হয়। এই কারণে এখানে হচ্ছে দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে কি? সৎ। তাহলে আমাকে এই পরবর্তী অংশটা একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স অথবা ক্লোজ দিয়ে পরিপূর্ণ করতে হবে। আরেকটি উদাহরণ দেই, সেটি হচ্ছে যে দো বা অলদো দ্য ওয়াটার ইজ অথবা ওয়াজ, পাস্ট টেন্সে করি, ওয়াজ ডার্টি, যদিও পানিগুলো বা পানি নোংরা ছিল, দে, এখানে পাস্ট টেন্স, এখানে আমাকে অনুরূপ পাস্ট টেন্স করতে হবে, দে ড্র্যাঙ্ক ইট, তারা এগুলো পান করেছে। তাহলে যে যদিও পানিগুলো নোংরা ছিল কিন্তু তারা সেটি কি করেছে? পান করেছে। তাহলে এরকম দো অলদো যুক্ত যদি সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স এর দ্বিতীয় অংশে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স অথবা একটি পূর্ণাঙ্গ ক্লোজ এর মাধ্যমে আমরা পরিপূর্ণ করতে পারি। পরবর্তীতে আমরা চলে যাই 5 নম্বর রুলসটিতে বলা হয়েছে আনলেস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় ইনকমপ্লিট সেন্টেন্সটির সাথে একটি সঙ্গতিপূর্ণ সেন্টেন্স যুক্ত করে বা যুক্ত করতে হবে, অথবা যুক্ত করে কমপ্লিট সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। এখানে একটি নোট আছে, নোটটি হচ্ছে আনলেস যুক্ত ক্লোজ এর কোনো নট ব্যবহৃত হয় না, অর্থাৎ আনলেস যুক্ত ক্লোজটির সাথে কোনো নট ইউজ হবে না। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এই হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ আমাদের পূরণ করতে হবে। তো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস মানে হচ্ছে যদি না, অর্থাৎ সেন্টেন্সটাই মানে এই শব্দটাই হচ্ছে একটা নেগেটিভ, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে ইউ উইল নট প্রসপার ইন লাইফ অথবা শাইন ইন লাইফ, প্রসপার ইন লাইফ, অর্থাৎ যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে যে ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। কিন্তু এই কথাটার সাথে মনে হয় যে আসলে সেন্টেন্সটা কি আসলে যায় না। যেমন বলছে আনলেস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় ইনকমপ্লিট সেন্টেন্সটির সাথে একটি সঙ্গতিপূর্ণ সেন্টেন্স যুক্ত করতে হবে। নোটে বলেছে আনলেস যুক্ত ক্লোজটি
আনলেসযুক্ত ক্লোজ এ কোনো নট ব্যবহৃত হয় না। তো এখানে কি হয়েছে? হয়েছে, কিন্তু খেয়াল করতে হবে যে আসলে আনলেস যেই ক্লোজটির সাথে যুক্ত ছিল সেই অংশটাই কিন্তু কোনো নট ব্যবহৃত হয়নি, পরবর্তী অংশটায় হয়েছে যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এই যে একটি ক্লোজ রয়েছে পূর্ণাঙ্গ ক্লোজ, এর মধ্যে কোনো নট নেই, অর্থাৎ আনলেস যেই ক্লোজের ভিতরে থাকবে সেই ক্লোজে কোনো নট ইউজ হতে পারবে না, কিন্তু পরবর্তী ক্লোজে নট ইউজ করতে হবে, কারণ এটা নেগেটিভ হওয়ার কারণে এই পাশে অংশটা আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। সুতরাং তোমাকে জীবনে উন্নতি করতে হলে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় দর্শক, আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স এর প্রথম 5টি রুলস গুরুত্ব সহকারে আলোচনা করলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এছাড়া আমাদের ভিডিওটিকে আপনার চাকরি প্রত্যাশী বন্ধুবান্ধব, বড় ভাই বোনদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাদের এই মহতি উদ্যোগের সামিল হতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে পারেন। জীবনে যা হয়েছে, যা ঘটে গেছে তা তো গেছেই। আজ এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করুন, আবার ঘুরে দাঁড়ান, দেখবেন আপনি সফল হবেন। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন। খুদা হাফেজ।